বন্ধুরা, প্রথম পার্টে আমরা দেখেছি যে তার জীবনে কষ্ট এবং দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে, যার ফলে এক রহস্যময় মেয়ে তাকে বারবার মৃত্যুর শাস্তি দেয়, শুধুমাত্র এটা বোঝানোর জন্য মৃত্যু কতটা কষ্টকর। এবং এমনভাবেই তার ৬তম মৃত্যু কমপ্লিট হয়ে যায় এবং ৭তম মৃত্যুর সময় তার গার্লফ্রেন্ডেরও মৃত্যু হয়ে যায়। আর এই জিনিসটা তাকে খুব বেশি রাগিয়ে দেয়। এখন বর্তমানে ইজে তার ৭ম মৃত্যুর পর আরও একবার সেই কালো এবং অন্ধকার রুমে ফিরে আসে, কিন্তু এবার তার মনে খুব বেশি রাগ থাকে, কারণ নামকরা কোম্পানির মালিক টনি তার গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে। তাই ইজে মনে করে এই সব কিছুর পিছনে রহস্যময় মেয়েটি রয়েছে। তাই সে তার বন্দুকটা হাতে তুলে নেয় এবং মেয়েটির মাথা বরাবর গুলি চালিয়ে দেয়। সে মনে করে হয়তো সে মরে গেছে, কিন্তু তার ধারণা ভুল হয়। মেয়েটি এই গুলি লাগা অবস্থায় তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে বোঝায় সে কখনোই তাকে মারতে পারবে না। এরপর রহস্যময় মেয়েটি যিশুর রূপ নিয়ে নেয়, আর এটা দেখে ইজে খানিকটা ভাবুক হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং সে জানে তার গার্লফ্রেন্ড অনেক আগেই মরে গেছে এবং এই সব কিছুই তার ভুল ধারণা। এখন রহস্যময় মেয়েটি তাকে ধমকি দেয় সে কখনোই তার নিয়মের বাইরে কাজ করতে পারবে না, এবং যদি সে করে তবে তার ক্ষতি ছাড়া ভালো হবে না। এবং এরপর সে সেই গুলিটা যেটা ইজে তার মাথায় মেরেছিল সেটা তার জাদুর সাহায্যে বের করে ফেলে এবং সোজা ইজের মাথায় ঢুকিয়ে দেয়, এবং এখান থেকে ইজের ৮ম জীবন শুরু হয়ে যায়। বন্ধুরা, এখানে বলে দিই ইজের এই নতুন জীবনটা বাকি জীবনগুলো থেকে খুবই ভয়ানক, কারণ এই ছেলেটি একজন পেইন্টার, কিন্তু সে রং দিয়ে পেইন্ট করে না, বরং মানুষের রক্ত দিয়ে পেইন্ট করে, আর এটাই তার পছন্দের জিনিস। কিন্তু এই ছেলেটি ছোটবেলা থেকে এমন ছিল না। সে ছোটবেলা থেকে সুন্দর ছবি আঁকত এবং এটা তার জন্মগত ট্যালেন্ট ছিল, কিন্তু সে তখন রক্ত দিয়ে ছবি আঁকত না। এমনকি তার এই ট্যালেন্টের জন্য সে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে এবং মানুষের মধ্যে তার পপুলারিটি অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু একদিন তার পেন্টিংয়ের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় এবং সেই মধ্যরাতে সে যখন বাড়ির পথে যাত্রা শুরু করে, ঠিক তখনই রাস্তার মাঝে উঁচু বিল্ডিং থেকে একটি মানুষের শরীর একটি গাড়ির ওপর আছড়ে পড়ে, যার ফলে সেই মানুষটির মাথা ফেটে রক্ত বেরিয়ে যায় এবং তার সেখানে মৃত্যু হয়ে যায়। এই ছেলেটির স্বভাব হলো সে যে কোনো জিনিস দেখা মাত্রই সেটা পেন্টিং করার চেষ্টা করে, আর এখানেও ঠিক তেমনটাই করে। সে এই ভয়ানক মৃত্যুর দৃশ্যটা একটি পেন্টিং তৈরি করে ফেলে, এবং অদ্ভুত ব্যাপার, সে যখন এই ছবিটা মার্কেটে বিক্রি করে তখন সে অনেক টাকা পায়, আর এই টাকার পরিমাণ তার এতদিনে করে আসা প্রত্যেকটা পেন্টিংয়ের থেকে অনেক বেশি থাকে। আর এখান থেকেই তার মাথায় ঢুকে যায় মানুষ কোন জিনিসটাকে ভালোবাসে, এবং এরপর থেকেই সে এই ভয়ানক দৃশ্যের পেন্টিং করতে শুরু করে দেয়। কিন্তু সমস্যা হলো এরকম দৃশ্য সবসময় দেখা যায় না। তাই ছেলেটি তার পেন্টিং তৈরি করার জন্য মানুষকে মার্ডার করতে শুরু করে দেয়। সেটা ছেলে হোক, মেয়ে হোক বা কোনো বয়স্ক মানুষ, সে কাউকেই ছাড়ে না শুধুমাত্র তার পেন্টিং করার জন্য। আর এই সব কিছু যখন ইজে জানতে পারে, তার বমি হতে শুরু হয়ে যায়, কারণ তার ঘরের চারপাশে রক্ত লেগে রয়েছে এবং প্রতিটা পেন্টিং সে রক্ত দিয়ে তৈরি করেছে। কিন্তু কিছু সময় পর সে বুঝতে পারে এরকম ভয়ানক এবং হিংস্র রূপ তার মধ্যে রয়েছে, তাই সে এটা তার প্রতিশোধের কাজে ব্যবহার করতে পারবে। আর এখান থেকেই সে ডিসাইড করে নেয় তার গার্লফ্রেন্ডকে যে মার্ডার করেছে সে তাকেও মার্ডার করে ফেলবে। পরের দিন সকালে ইজে আরও একবার সেই জায়গায় চলে যায় যেখানে শেষবার সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছিল এবং তাদের মৃত্যু হয়েছিল। সে সেই ঘটনাটাকে তার মনের মধ্যে রিক্রিয়েট করার চেষ্টা করে এবং সে আরও নতুন তথ্য জানতে পারে। সে জানতে পারে যখন সেই গাড়িটি তাদের দুজনকে ধাক্কা মারে তখন ইজের পেনটা পাশে থাকা ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল। একইভাবে সে টনির কিছু গোপন কথা জানতে পারে। আসলে দুর্ঘটনার পর টনি তার অ্যাসিস্ট্যান্টকে জানায় সে যেন কখনোই তার বাবাকে এই দুর্ঘটনার ব্যাপারে না বলে, কারণ তার বাবা যদি জানতে পারে সে নেশা করে গাড়ি চালাচ্ছিল তবে তাকে তার কোম্পানির সিওর পদ থেকে বের করে দেবে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে রিকোয়েস্ট করে সে যেন এই অ্যাক্সিডেন্টের ঘটনাটা তার নিজের ওপর নিয়ে নেয় এবং সে পুলিশের কাছে স্বীকার করে নেয় সে নিজেই এই অ্যাক্সিডেন্টটা করেছে। এতে তার জেল হয়ে যাবে, কিন্তু সে যখন জেল থেকে ছাড়া পাবে তখন সে তাকে অনেক টাকা দেবে। এমনকি এই পর্যন্তই নয়, তাকে অন্য একটি কোম্পানির সিও বানিয়ে দেবে। এরপর টনি তার গাড়িতে থাকা মেমোরি কার্ডটা পাশের ড্রেনে ফেলে দেয়, কারণ এই গাড়িতে ক্যামেরা লাগানো ছিল এবং এই মেমোরি কার্ডে এই দুর্ঘটনার পুরো ফুটেজ রেকর্ড অবস্থায় রয়েছে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট তার কথা মতোই কাজ করে। সে পুলিশের কাছে ফোন করে এবং নিজেই তার এই অ্যাক্সিডেন্টের কথা স্বীকার করে নেয় এবং জানিয়ে দেয় এই অ্যাক্সিডেন্ট সে নিজে করেছে, যার ফলে টনি আরও একবার পুলিশের হাত থেকে বেঁচে যায়। এখন এই সবকিছু স্মরণ করার পর এই যে প্ল্যান করে সে সোজা টনির সাথে দেখা করবে। তাই সে তার বুক পকেটে থাকা চাকুটা হাতে নিয়ে নেয় এবং সেই কোম্পানিতে চলে যায় যেই কোম্পানির সিও বর্তমানে টনি রয়েছে।
কিন্তু কোম্পানির এমপ্লয়িরা তাকে টনির সাথে দেখা করার পারমিশন দেয় না, কারণ তার সাথে দেখা করতে গেলে অনেক আগের থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, যেটা সে নেয়নি। তাই সে কোম্পানি থেকে তাকে বের করে দেয়। কিন্তু বাইরে আসতেই তার শরীরটা খারাপ হয়ে যায়, তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং একটা সময় সে নিচে পড়ে যায়। এরপর সে কোনো রকমে ডাক্তারের কাছে চলে যায় এবং চেক আপ করলে ডাক্তার তাকে জানায় তার ব্রেন টিউমার রয়েছে এবং সমস্যা হলো এটা ট্রিটমেন্ট করা সম্ভব নয়, কারণ এটা শেষ পর্যায়ে চলে এসেছে এবং 1 মাসের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে। এখন এই কথা শুনে সে হাসতে শুরু করে দেয়। সে ডাক্তারকে বলে 1 মাস মানে তার কাছে যথেষ্ট টাইম রয়েছে, আর এই বলে সে এখান থেকে চলে যায়। সে যখন হসপিটালের বাইরে যায় তার কাছে একটি কল আসে, আর এই কলটা হয় টনির অ্যাসিস্ট্যান্টের। সে জানায় তার সাথে দেখা করতে চায়, কারণ সে তার কাছ থেকে একটি পেন্টিং কিনতে চায়। ইজে এটা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ সে যেই মানুষটির সাথে দেখা করতে চেয়েছিল সে স্বয়ং তার সাথে নিজেই দেখা করতে চায়। এরপর ইজে তার আর্ট গ্যালারিতে চলে যায়, যেখানে টনি তার জন্য আগের থেকেই অপেক্ষা করছিল। টনি চারপাশের পেন্টিংগুলো মন দিয়ে দেখে এবং সে তাকে জিজ্ঞাসা করে এই পেন্টিংগুলো সে কিভাবে করেছে, কারণ এর উজ্জ্বলতা স্বাভাবিকের চাইতে অনেকটাই বেশি রয়েছে। ইজে তাকে জানায় এই পুরো পেন্টিংটা সে 5 জন মানুষের রক্ত ব্যবহার করে তৈরি করেছে, যেটা শুনে টনি বেশ অবাক হয়ে যায়। সে প্রথমে মনে করে ইজে হয়তো তার সাথে মজা করছে, কিন্তু ইজে এখানেই থামে না, বরং সে বলে তোমার এবং আমার মধ্যে অনেকটাই মিল রয়েছে, আর সেটা হলো আমিও ঠিক তোমার মতোই মানুষকে মার্ডার করি। আর এই কথা শুনে টনি অবাক তো হয় এবং একইভাবে ভয় পেয়ে যায়, কারণ এই গোপন তথ্য আর কেউ জানে না, শুধুমাত্র সে এবং তার অ্যাসিস্ট্যান্ট ছাড়া। কিন্তু পরের মুহূর্তে ইজে কথা ঘুরিয়ে ফেলে। সে বলে আমি তো মজা করছিলাম, আমি বুঝতেই পারিনি তুমি এতটা সিরিয়াস হয়ে যাবে। এখন এর মধ্যে টনির কাছে খবর আসে তার একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, তাই সে এখান থেকে চলে যায় এবং ইজেকে জানায় সে যেন তার এই পেন্টিংটা তার বাড়িতে ডেলিভারি করে দেয়। এরপর মিটিং কমপ্লিট করে টনি তার দাদার আত্মার শান্তি কামনার জন্য পুরো ফ্যামিলির সাথে চার্চে চলে যায় এবং এখানে তার বাবাও থাকে। টনির মনে পড়ে যায় ছোটবেলার একটা ঘটনা, যখন সে একটি বাচ্চাকে মার্ডার করার চেষ্টা করেছিল, কিন্তু তার দাদা এই দৃশ্যটা দেখে ফেলেছিল। একইভাবে তার বাবাও এই জিনিসটা জানতে পেরে গিয়েছিল, তাই সে তার দাদাকে তাদের এই কোম্পানির চেয়ারম্যান বানিয়েছিল। কিন্তু এখন তার দাদা আর বেঁচে নেই, যার কারণে সে বর্তমানে চেয়ারম্যানের পদে রয়েছে। সন্ধ্যা হলে টনি আরও একবার ড্রাগসের নেশা করে এবং তার গাড়ি নিয়ে শহরের মাঝে ঘুরতে বেরিয়ে পড়ে। কিন্তু সে শান্তভাবে গাড়ি চালায় না, বরং সে দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে দেয় এবং একটা সময় এই দৃশ্য একজন ডিটেকটিভের চোখে পড়ে যায়, যার নাম হলো হু তাকে ফলো করে এবং অনেক চেষ্টা করার পর সে তাকে রাস্তার মাঝে দাঁড় করায়। সে টনিকে তার আইডিটা দেখাতে বলে। টনি তার কথা মতো আইডিটা দেখায়, কিন্তু সমস্যা দেখা দেয় যখন সে আইডিটা তার ব্যাগে ঢোকাতে চায়, কিন্তু সে সেটা ঢোকাতে পারে না, যেটা দেখে হু বুঝতে পারে সে নেশা করে রয়েছে। তাই তাকে সে গাড়ি থেকে টেনে বের করে, আর এই জিনিসটাই টনির বেশ খারাপ লেগে যায়। সে সঙ্গে সঙ্গে কমিশনারকে কল করে এবং হুয়ের ব্যাপারে জানিয়ে দেয়। এখন যেহেতু টনি এই কোম্পানির মালিক এবং তার পপুলারিটি পুরো শহর জুড়ে রয়েছে, তাই খুব সহজেই কমিশনার তার কথা মেনে নেয় এবং হুকে ধমকি দেয় সে যেন এমন কাজ দ্বিতীয়বার না করে এবং সে এখনই টমির কাছে ক্ষমা চায় এবং যদি টনি তাকে ক্ষমা না করে তবে সে তাকে তার জব থেকে বের করে দেবে। হু বাধ্য হয়ে তার কাছে ক্ষমা চায়, কিন্তু টনি এতে শান্ত হয় না, বরং তাকে মারতে শুরু করে দেয় এবং বেশ কিছু টাকা তার মুখের উপর ছুঁড়ে ফেলে দেয় এবং জানায় সে যেন এই টাকা দিয়ে তার ট্রিটমেন্ট করে। আর এই বলে সে এখান থেকে গাড়ি করে চলে যায়। কিন্তু সে যখন তার বাড়ির কাছে পৌঁছায় সেখানে অলরেডি ইজে তার জন্য অপেক্ষা করতে থাকে। সে সবার প্রথমে টনির গাড়ির সামনের অংশটায় একটি পা তুলে জুতোটা পরিষ্কার করতে শুরু করে দেয়। টনি তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো, কিন্তু ইজে কোনো উত্তর দেয় না, বরং একটু হেসে সে তার দ্বিতীয় পাটা ঠিক একইভাবে গাড়ির ওপরে রেখে পরিষ্কার করতে শুরু করে দেয় এবং জানায় সে তার পেন্টিংটা এখানে দিতে এসছে। কিন্তু টনির এই জিনিসগুলো খুবই খারাপ লাগে, কারণ আজ পর্যন্ত কেউ তার সাথে জোর গলায় কথা বলার সাহস পায়নি, কিন্তু আজ প্রথমবার কেউ তার গাড়ির ওপর পা রেখে জুতোটা পরিষ্কার করছে, যেটা তাকে খুব বেশি রাগিয়ে দেয়। সে সঙ্গে সঙ্গে তাকে একটি চড় মারে এবং জানিয়ে দেয় সে তার পেন্টিং নেবে না, বরং সে যেন এখনই এখান থেকে চলে যায়। কিন্তু ইজের এতে কিছু যায় আসে না, বরং সে এবার টনির দিকে থুতু ছুঁড়ে মারে, কারণ তার লক্ষ্য পেন্টিং বেচা নয় বরং অন্য কিছু। এখন এই সবকিছু দেখে টনি তার বন্দুকটা বের করে ফেলে এবং তার দিকে ফায়ার করতে শুরু করে দেয় এবং একটার সময় সে ইজেকে গুলি করে মার্ডার করে ফেলে। সে তার কাছে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে দেখে ইজে এখনো মরেনি, বরং জীবিত রয়েছে এবং ইজের সঙ্গে সঙ্গে টনির বন্দুকটা নিয়ে নেয়। টনি তাকে জিজ্ঞাসা করে এটা কি করে সম্ভব, তোমার গায়ে গুলি কেন লাগলো না? তখন ইজে তার বুলেট প্রুফ জ্যাকেটটা দেখিয়ে দেয় এবং এরপর ইজে তাকে কিডন্যাপ করে তার পেন্টিং রুমে নিয়ে যায়, যেখানে সে মানুষের রক্ত দিয়ে পেন্টিং করে। কিন্তু পরের মুহূর্তেই তার মাথায় ব্যথা শুরু হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়।
এখন ইজের যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটি টেবিলের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে, যেমনটা সে টনিকে বন্দি করতে চেয়েছিল, এবং তার পাশে টনি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তার প্ল্যান সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। টনি তাকে বলে, তুমি যেটা বলেছিলে একদম সত্যি, তোমার এবং আমার মধ্যে অনেকটাই মিল রয়েছে। আর এই বলে সে তাকে জানায় সে প্রথম মার্ডার ঠিক একই রকম অ্যাক্সিডেন্ট করেছিল, আর এটা সেই অ্যাক্সিডেন্ট যেটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম, যেখানে ইজে মানুষটিকে হেল্প করার চেষ্টা করেছিল। এখন এই সবকিছু বলার পর টনি একটি ধারালো অস্ত্র দিয়ে ইজের পাটা কেটে ফেলে এবং তাকে আরো একবার মার্ডার করে ফেলে। এরপর সে সেই অন্ধকার রুমে ফিরে যায় এবং সেই রহস্যময় মেয়েটি এবার তাকে প্রশ্ন করে, বলো তোমার জীবনে কষ্ট বেশি নাকি মৃত্যুতে কষ্ট বেশি? কারণ তুমি অনেক রকম ভাবে মৃত্যুর কষ্ট অনুভব করে নিয়েছ। কিন্তু এই কথাতে ইজে হাসতে শুরু করে দেয়। আসলে ইজে শেষবারের মৃত্যু সে ইচ্ছে করেই বেছে নিয়েছে, কারণ এই মৃত্যুর ঘটনাটা একটা সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে এবং সেই সিসিটিভি ক্যামেরার সাহায্যে সে শহরের প্রত্যেকটা মানুষকে টনির আসল রূপ দেখাতে চেয়েছিল, যেটাতে সে সফল হয়েছে। আসলে এমনটা করার কারণ এই রহস্যময় মেয়েটি তাকে বলেছিল সে যেন কোনো মানুষকে মার্ডার না করে, তাই সে চাইলেও টনিকে মার্ডার করতে পারত না, তাই সে তাকে শাস্তি দেওয়ার জন্য এই প্ল্যানটা করেছে। এরপর রহস্যময় মেয়েটি আরো একবার তাকে গুলি করে এবং নবম জীবনে পাঠিয়ে দেয়। আর এবার ইজের জন্ম হয় একজন পুলিশ অফিসারের শরীরে, আর এই অফিসার আর কেউ নয়, স্বয়ং ডিটেকটিভ হুয়ের বন্ধু, যাকে টনি মারধর করেছিল। এই পুলিশ অফিসারটির আসল নাম হয় জিং হো এবং সে অনেক ছোট থাকতেই তার বাবাকে হারিয়ে ফেলেছে। তার বাবা একজন পুলিশ অফিসার ছিল এবং একজন ক্রিমিনালকে ধরতে গিয়ে তার মৃত্যু হয়ে গেছে, এবং সেদিন থেকেই জিং হো ডিসাইড করে নেয় সে একজন পুলিশ অফিসার তৈরি হবে। কিন্তু এই জিনিসটা তার মায়ের পছন্দ হয় না, কারণ তার বিশ্বাস যেই কাজ করতে গিয়ে তার বাবার মৃত্যু হয়ে গেছে সেই কাজ সে তাকে করতে দেবে না। কিন্তু সে তার মাকে বোঝায় সে কাজ করবে, কিন্তু কখনো রিস্কের কাজ করবে না, তাই তার চিন্তা করার কোনো কারণ নেই। আর এই কারণে সে পুলিশ অফিসার হওয়ার পর কখনোই কোনো রিস্কের কাজ করত না, যার ফলে তার বন্ধুরা তাকে সবসময় ভীতু বলে খ্যাপাতো। কিন্তু বর্তমানে তার মা এখন আর বেঁচে নেই, তাই সে ডিসাইড করে নেয় সে এখন থেকে রিস্কের কাজ করা শুরু করে দেবে। আর এই কারণেই বর্তমানে সে একটি চোরকে তার নিজের ট্যালেন্ট ব্যবহার করে ধরে ফেলে এবং পুরো শহরে তার নাম ছড়িয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি এই চোর আর কেউ নয়, স্বয়ং সেই ছেলেটি যার সাথে জেলে থাকাকালীন ইজের একবার বন্ধুত্ব হয়েছিল এবং সে এখন খারাপ কাজ করতে শুরু করে দিয়েছে। এখন বর্তমানে ইজে তার আগের জন্মের, অর্থাৎ সে যেখানে মানুষের রক্ত দিয়ে পেন্টিং করত সেই রুমে চলে যায় এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে নেয়। একইভাবে ইজের যে বর্তমানে বস রয়েছে সে ইজের এরকম কাজ দেখে অবাক হয়ে যায়, কারণ সে কখনোই এত রিস্কের কাজ করত না, কিন্তু বর্তমানে সে করছে, তাই সে তাকে আরো উৎসাহিত করে। এখন এই তদন্ত চলাকালীন ইজে আরো একবার টনিকে দেখতে পায়, যে কিনা এই রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিল, এবং সে এবার পুলিশ অফিসারকে দেখে চিনতে পেরে যায়। সে বুঝতে পারে এই পুলিশ অফিসারের বন্ধুকে সে একটা সময় মারধর করেছিল। এখন ইজে টনির সাথে কথা বলে এবং তাকে বোঝায়, তুমি হয়তো জানো কোনো অপরাধী অপরাধ করার পর সেই অপরাধের স্থানে দ্বিতীয়বার অবশ্যই ফিরে আসে, কিন্তু এই কথার অর্থ টনি বুঝতে পারে না, তাই সে তাকে জিজ্ঞাসা করে এই কথার অর্থ কি। কিন্তু ইজে কথা ঘুরিয়ে দেয় এবং জানায় এখানে একটি মার্ডার হয়েছে, তাই সে যেন অন্য একটি রাস্তা দিয়ে চলে যায়। টনি তার কথা মতো এখান থেকে চলে যায়। তার মনের মধ্যে এক সন্দেহ তৈরি হয়ে যায়। সে বুঝতে পারে পুলিশ অফিসার নিশ্চয়ই তার ব্যাপারে কোনো কিছু জেনে গেছে। পরের দিন সকালে ইজে সেই ভিডিও ক্লিপ মিডিয়ার রিপোর্টারদের হাতে দিয়ে দেয় এবং জানায় তারা যেন এই ভিডিও ক্লিপ তাদের নিউজ চ্যানেলে লাইভ টেলিকাস্ট করে। আসলে সে চাইলে সেই ভিডিও ক্লিপ তার সিনিয়র অফিসারদেরকেও দিতে পারত, কিন্তু সে তাদেরকে দেয়নি, কারণ সে জানে তাদের সিনিয়র অফিসার টনির কথা মতো কাজ করে। আর এমনই একদিন ইজে লক্ষ্য করে তার মা প্রতিদিন পুলিশ স্টেশনে ভিজিট করে। সে ভালোভাবে তদন্ত করলে জানতে পারে সে তার মায়ের কাছে যে টাকার ব্যাগটা দিয়েছিল সেটা সে পুলিশের কাছে জমা দিয়েছে, কিন্তু পুলিশ অফিসার তার মাকে প্রতিদিন এই টাকার ব্যাগের সম্বন্ধে জেরা করে, শুধুমাত্র এটা জানার জন্য ওই টাকা সে কোথায় পেয়েছে। আর এই সবকিছু জানতে পেরে ইজে বুঝতে পারে সে তার মায়ের ভালো করতে গিয়ে আরো খারাপ করে দিয়েছে। এদিকে ইজে তার মাকে হেল্প করার জন্য আরো একবার তার মায়ের বাড়িতে বেশ কিছু খাবার রেখে দিয়ে আসে। এরপর সে যখন তার বাড়ির পথে যাত্রা শুরু করে, হঠাৎই এক রহস্যময় ব্যক্তি তার উপর অ্যাটাক করে। আর এই মানুষটি আর কেউ নয়, স্বয়ং টনির ভাড়া করা গুন্ডা। আসলে সে যেই ভিডিও ক্লিপটা রিপোর্টারকে দিয়েছিল সেই রিপোর্টার টনিকে এই সব কিছু জানিয়ে দিয়েছে, আর এই কারণেই এই ভাড়া করা গুন্ডা তাকে মারতে চলে এসেছে। কিন্তু ইজের বেশি ক্ষতি হয় না, কারণ সেই ব্যক্তি চাকু তো চালায়, সেটা তার পেটে চালায় না, বরং তার হাতে চালায়, যার কারণে সে বেঁচে যায় এবং এই ব্যক্তিকে সে অ্যারেস্ট করে নেয়। এখন এই ঘটনা টনি জানতে পেরে
পেরে যায়। সে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে চলে আসে, ইজের সাথে কথা বলে এবং সে তাকে বোঝায়, তুমি সেই সিসিটিভি ফুটেজ এখনই ডিলিট করে দাও এবং এর বদলে আমি তোমায় অনেক টাকা দেব। কিন্তু ইজে তার এই অফার নেয় না, বরং সে জানায় সে টাকা চায় না, বরং তার জীবনটা চায়। এখন এই কথা শুনে টনি হাসতে শুরু করে এবং এখান থেকে বেরিয়ে যায়। সে বাইরে গিয়ে একটি প্রেস কনফারেন্স করে এবং প্রত্যেককে জানায় সে একটি মানুষকে মার্ডার করেছে, এটা একদম সত্যি। কিন্তু সেই মানুষটি 15 জন মানুষকে মার্ডার করেছিল এবং একইভাবে তাকেও মার্ডার করতে চেয়েছিল, আর এই কারণে সে তাকে মার্ডার করেছে। আসলে দেখতে গেলে সে একজন সাইকো কিলারকে মার্ডার করেছে। এখন এমন বক্তৃতা দেবার কারণে প্রত্যেকটা মানুষ তাকে হিরো মনে করতে শুরু করে দেয় এবং এত বড় অপরাধ করার পরও সে পুলিশের হাত থেকে খুব সহজেই বেঁচে যায়। ইজে যে কিনা এই প্ল্যানটা করেছিল সে খুব চিন্তায় পড়ে যায়, কারণ এবারও সে আইনের হাত থেকে বেঁচে যাচ্ছে এবং সে কিছুই করতে পারছে না। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং একদিন টনি একটি বিজনেস মিটিং এর জন্য সে তার প্রাইভেট প্লেনে যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎই যাত্রাপথে সে অনুভব করে তার এই প্লেনটা অস্বাভাবিক আচরণ করছে এবং সে যখন পাইলট রুমে যায় সে দেখে সেখানে পাইলট নেই, আর এই সব কিছু দেখে সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং একটা সময় প্লেনে আগুন ধরে যায়। তাই সে উপায় না পেয়ে এই প্লেন থেকে লাফ দেওয়ার প্ল্যান করে। সে সবার প্রথমে প্যারাশুট খোঁজার চেষ্টা করে, কিন্তু এই প্লেনে কোনো রকম প্যারাশুট খুঁজে পায় না। সে বুঝতে পারে তার মৃত্যু নিশ্চিত, তাই সে প্যারাশুট ছাড়াই এই প্লেন থেকে লাফ দেওয়ার প্ল্যান করে। কিন্তু তখনই তার কাছে একটি প্যারাশুট চলে আসে এবং সেটার সাহায্যে সে কোনো রকমে একটি নির্জন রাস্তার মাঝে ল্যান্ড করে এবং ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি তার দিকে ছুটে আসে এবং তাকে সজোরে একটি ধাক্কা মারে। এখানে আমরা দেখতে পাই গাড়িতে স্বয়ং ইজে রয়েছে। আসলে এই সব কিছুই তার প্ল্যান ছিল। সে ইচ্ছে করে সেই প্লেনে বোম সেট করেছিল এবং পাইলট তার কথা মতো মাঝ রাস্তায় প্যারাশুট থেকে নেমে গিয়েছিল। এরপর ইজে টনির গলাটা চেপে ধরে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে, আর এমন অবস্থায় তার অতীতের সব ঘটনা তার মাথার মধ্যে ঘুরতে শুরু করে, যখন তার গার্লফ্রেন্ড বেঁচে ছিল এবং কিভাবে তাকে মার্ডার করা হয়েছে। কিন্তু সে টনিকে মার্ডার করবে তার আগেই সেখানে সেই রহস্যময় মেয়েটি চলে আসে এবং সে তাকে মার্ডার করতে দেয় না, যার ফলে ইজে আরও একবার তার প্ল্যানে ফেল হয়ে যায়। কিন্তু পিছন থেকে টনি তার উপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে সেই মুহূর্তেই তার প্যারাশুটটা খুলে যায় এবং তাকে আকাশে উড়িয়ে নেয়, যার ফলে সে তাকে আঘাত করতে পারে না, বরং পিছন থেকে আরও একটি গাড়ি তার দিকে এগিয়ে আসে এবং তাকে ধাক্কা দিয়ে মার্ডার করে ফেলে। পরের দিন সকাল হলে ইজে তার দৈনিক কাজ করতে শুরু করে দেয় এবং সে এবার টনির সেই বন্ধু অ্যাসিস্ট্যান্ট যাকে সে মিথ্যে অভিযোগে জেলে পাঠিয়েছিল তার সাথে কথা বলে এবং তাকে সান্ত্বনা দেয় সে অবশ্যই তাকে জেল থেকে ছাড়াবে, কারণ তাকে যে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে সেটা সে ভালোভাবে জানে। এরপর সে তাকে সেই গাড়ির মেমোরি কার্ডটা দেখায় যার মধ্যে এই অ্যাক্সিডেন্টের ভিডিও রেকর্ড করা রয়েছে, আর এটা দেখে টনির অ্যাসিস্ট্যান্টের বিশ্বাস হয়ে যায়। অন্যদিকে শহরের প্রতিটা নিউজ পেপার এবং টিভি চ্যানেলে একটা খবরই চলতে থাকে, আর সেটা হলো সেই সিসিটিভি ফুটেজ একদম সত্যি এবং টনি সেই মানুষটিকে ইচ্ছাকৃতভাবে মার্ডার করেছে। তাই শহরের পুলিশ অফিসাররা ডিসাইড করে নেয় তারা টনিকে অবশ্যই অ্যারেস্ট করবে। আসলে টনির সেই অ্যাক্সিডেন্টের পর তার মৃত্যু হয়নি, বরং তার দুটো পা নষ্ট হয়ে গেছে এবং সে বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছে। আর এমন কঠিন পরিস্থিতিতে ইজে তার সাথে দেখা করে এবং তাকে বোঝায়, তোমাকে আমি ইচ্ছে করেই মার্ডার করিনি এবং এমন অবস্থায় তোমাকে রেখে দিয়েছি যাতে তুমি বুঝতে পারো মানুষকে মৃত্যু দেওয়া কতটা কষ্টকর এবং এই পৃথিবীতে থেকেই তুমি নরকের অনুভূতি অনুভব করতে পারবে। এরপর ইজে তার গার্লফ্রেন্ডের একটি ছবি মন দিয়ে দেখতে থাকে এবং সে ভাবুক হয়ে যায়, কারণ এতটা সময় পার হবার পরও সে তাকে ভুলতে পারেনি। সে তাকে জানায় সে হয়তো আবারও মরে যাবে এবং আবারও একটি নতুন জীবনে জন্ম নেবে, কিন্তু তার এই কষ্ট সব সময় একই রকম থেকে যাবে, আর সেটা হলো সে তাকে হারিয়ে ফেলেছে। এরপর ইজে তার কাজে মন দিয়ে দেয় এবং মন দিয়ে সে কাজ করতে শুরু করে দেয়, কারণ সে মনে করে সে বর্তমানে যেই বডিতে রয়েছে সেই বডির কর্তব্য ক্রিমিনালদের অ্যারেস্ট করা। তাই সে যদি এটা না করে তবে তার পাপ আরো বেড়ে যাবে, আর এই কারণে সে ক্রিমিনালদের অ্যারেস্ট করতে শুরু করে দেয়। কিন্তু একদিন সে এমন একজন ক্রিমিনালের পাল্লায় পড়ে যায় যার শক্তি এবং গ্যাং মেম্বার অনেক বেশি থাকে, যার ফলে সে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে আসে। সে বুঝতে পারে হয়তো সে আর বাঁচবে না, কিন্তু তখনই তার বন্ধু হু সেখানে চলে আসে এবং সে সেই ক্রিমিনালকে মার্ডার করে ইজেকে রক্ষা করে। কিন্তু এমনটা করতে গিয়ে হুয়ের পুরো বডিতে একাধিক ক্ষত হয়ে যায়। ইজের সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে ভর্তি করে এবং এখানে আসলে সে দেখে তার বাড়ির পুরো ফ্যামিলি তার জন্য কতটা চিন্তা করছে। এমনকি হুয়ের এমন পরিস্থিতি দেখে তার ছোট্ট মেয়েটি কাঁদতে শুরু করে দিয়েছে, আর এই সব দেখে ইজের বেশ খারাপ লাগে এবং একইভাবে তার ফ্যামিলির কথা মনে পড়ে যায়। বেশ কিছুদিন পর এই দুই বন্ধু আবারও ক্রিমিনালদের ধরতে শুরু করে দেয়, আর এবার তারা এমন একজন ক্রিমিনালকে ধরার চেষ্টা করে
যে কিনা টাকা চুরি করে পালাচ্ছিল। তারা দুজন তাকে তাড়া করতে করতে একটি বিল্ডিং এর একদম ওপরের অংশে নিয়ে যায়, যেখান থেকে সে আর পালাতে পারবে না। যার ফলে সেই ক্রিমিনাল বাধ্য হয়ে তার পকেট থেকে একটি বন্দুক বের করে এবং এদের দুজনের হাতে একটি করে গুলি ফায়ার করে। যে লক্ষ্য করে এই গুলির আঘাতে তার বন্ধুর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এটা দেখে তার মনে পড়ে যায় তার বন্ধুর একটি ছোট্ট মেয়ে রয়েছে এবং তার পুরো ফ্যামিলি রয়েছে। তাই সে ডিসাইড করে নেয় সে তার বন্ধুকে আর এই রিস্কের কাজ করতে দেবে না। তাই সে দৌড়ে গিয়ে সেই ক্রিমিনালকে চেপে ধরে। একইভাবে সেই ক্রিমিনাল তাকে লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে দেয়, কিন্তু সে বারবার ফায়ার করাতেও কোনো কাজ হয় না, কারণ যে এবার ডিসাইড করে নিয়েছে সে মরলে এই ক্রিমিনালকে নিয়ে একসাথে মরবে। আর এই কারণে সে ছাদ থেকে তাকে নিয়ে লাফ দেয় এবং তারা দুজন একসাথে মরে যায়। যে আরো একবার সেই অন্ধকার রুমে ফিরে যায় এবং এবার সে হাসি মুখে থাকে, কারণ তার মতে সে ক্রিমিনালকে মার্ডার করতে গিয়ে মরে গেছে, যেটা কিনা সে ইচ্ছে করে মরেনি। তাই সে খুব খুশিতে থাকে। কিন্তু সেই রহস্যময় মেয়েটি তার এই কথা শোনে না, বরং আরো একবার তাকে গুলি করে তার 10তম জীবনে পাঠিয়ে দেয়। আর এবার তার জন্ম হয় একটি ভিখারির শরীরে, যে কিনা রাস্তার এক পাশে বসে ভিক্ষা করতে থাকে। তার কাছে কোনো থাকার জায়গা নেই এবং পেটের খিদে মেটানোর জন্য কোনো খাবার নেই। সে একটি রেল স্টেশনে বসে থাকে এবং সেখানে থাকা টিভিতে সে দেখতে পায় ডিটেকটিভ পুলিশ অফিসারের মৃত্যুতে প্রতিটা মানুষ খুব বেশি দুঃখী রয়েছে এবং একইভাবে মানুষ তাকে সম্মান জানাচ্ছে, এটা ভেবে যে তার মৃত্যু একজন ক্রিমিনালকে ধরতে গিয়ে হয়ে গেছে। আর এটা দেখে তার বেশ ভালো লেগে যায়। অন্যদিকে টনি হসপিটালের বেডে শুয়ে শুয়ে এই খবর দেখতে থাকে এবং সে যখন জানতে পারে পুলিশ অফিসারের মৃত্যু হয়ে গেছে, যে কিনা তাকে মার্ডার করতে চেয়েছিল, তখন সে খুব বেশি খুশি হয়ে যায়। এরপর যে সেই পুলিশ অফিসারের ফিউনারেলে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে হুয়ের ছোট্ট ফ্যামিলি এবং সেই ছোট্ট মেয়েটি এই পুলিশ অফিসারের মৃত্যুতে খুব বেশি দুঃখী হয়ে গেছে। কিন্তু তার বেশ খারাপ লাগে যখন এই নোংরা জামা কাপড় দেখে এখানকার গার্ডরা তাকে এখান থেকে বের করে দেয়। সে প্রথমবার বুঝতে পারে একটা মানুষ যতই ভালো কাজ করুক, তার মৃত্যুর পর তার আর কোনো রকম দাম থাকে না। তাই সে মন খারাপ করে এখান থেকে চলে যায় এবং সে দেখে তার সেই উজ্জ্বল আলো আরো একবার তার মাথার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু সে এবার এই উজ্জ্বল আলোকে বাধা দেয়, কারণ তার মতে সে বর্তমানে ভিখারি, যার কাছে থাকার জায়গা নেই এবং খাবার মতো কোনো কিছুই নেই। তাই সে এটা ভেবে ভয় পায় যে তার মেমোরি কতটা না দুঃখজনক এবং কষ্টকর হবে। তাই সে চায় না তার মেমোরি তার মাথার মধ্যে প্রবেশ করুক। তাই সে সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে নামতে শুরু করে এবং একটা সময় তার পা পিছলে যায় এবং আরো একবার তার মৃত্যু হয়ে যায়। যে যখন জ্ঞান ফিরে সে দেখে সে আরো একবার সেই কালো অন্ধকার রুমে চলে এসছে এবং এবার তার সামনে রহস্যময় মেয়েটি বসে রয়েছে। মেয়েটি জানায় তার কাছে দুটো জীবন রয়েছে, আর এই বলে সে তাকে তার 11তম জীবনে পাঠিয়ে দেয় এবং তার জীবন শুরু হয় একজন মধ্যবয়সী মানুষের শরীরে, যে কিনা দৌড়ে কোথাও যেতে থাকে এবং এমন অবস্থায় তার শরীরের সেই উজ্জ্বল আলো প্রবেশ করে এবং সে জানতে পারে সে একজন কোম্পানির এমপ্লয় ছিল এবং তার একটি সুন্দর ফ্যামিলি রয়েছে, কিন্তু বর্তমানে তার জবটা চলে গেছে। আর এই কারণে সে দৌড়াচ্ছে, কারণ সে আর নিজেকে বাঁচিয়ে রাখতে চায় না। এবং অদ্ভুত ব্যাপার, এই সময়টাই হলো সেই সময়টা যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। অর্থাৎ এই টাইমে যে তার আসল বডিতে জীবিত রয়েছে, যার অর্থ হলো তার এই নতুন জীবন ঘুরে ফিরে তার অতীতে চলে গেছে। এবং সে দৌড়াতে দৌড়াতে যখন রাস্তার কাছে চলে আসে, ঠিক তখনই তার সাথে একটি ছেলের ধাক্কা লাগে। আর এই ছেলেটি আর কেউ নয়, স্বয়ং যে কিনা তার প্রথম জীবনে ইন্টারভিউর জন্য যাত্রা শুরু করেছিল এবং তার পরের মুহূর্তে রাস্তায় চলতে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়ে যায়। বন্ধুরা, এই কারণেই এই মানুষটি মৃত্যুর সময় ইজের শরীরটা শক্ত করে চেপে ধরেছিল, কারণ যে তার আসল শরীরে এই মানুষটিকে না চিনলেও এই মানুষটি ইজেকে ভালোভাবে চেনে, কারণ তার এই সমস্যা এবং তার এই পানিশমেন্ট তার এই জীবন থেকেই শুরু হয়েছিল। যাই হোক, যে আরো একবার সেই অন্ধকার রুমে ফিরে যায়। যে বুঝতে পারে সে 11টা জীবনে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি, তাই সেভাবে দেখতে গেলে হয়তো সে লাস্ট জীবনেও সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না এবং তার নরকে যাওয়া একদম নিশ্চিত। তাই সে একদম মনের দিক থেকে আশাহত হয়ে যায় এবং এবার সে নিজের ইচ্ছেই এই রহস্যময় মেয়েটিকে বলে, তুমি এখনই আমায় গুলি করো এবং আমার 12তম জীবনে পাঠিয়ে দাও। মেয়েটি কথা মতো কাজ করে এবং তাকে গুলি করে তার 12তম জীবনে পাঠিয়ে দেয় এবং এবার তার জন্ম হয় একটি মহিলার শরীরে। আর এই মহিলাটি আর কেউ নয়, স্বয়ং তার মা, যাকে দেখে সে খুব বেশি দুঃখী হয়ে যায়, কারণ এর অর্থ হলো তার মায়েরও মৃত্যু হয়ে যাবে। আর এই জিনিসটা তার মোটেও সহ্য হয় না। কিন্তু তখনই সেই উজ্জ্বল আলো তার মাথায় প্রবেশ করে এবং তার মায়ের অতীতের সব ঘটনা সে জানতে শুরু করে দেয়। যে এতদিন মনে করত সে তার মাকে ভালোভাবে চেনে এবং ভালোভাবে বোঝে, কিন্তু তার ভুল ধারণা এখান থেকে ভেঙে যায়। সে জানতে পারে তার মা খুবই গরিব ফ্যামিলির সন্তান ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় বড়। সে
জীবনের প্রথম দিকে গিটার বাজাতে খুব বেশি ভালোবাসত এবং সে এই জিনিসটা শুধুমাত্র সেই মানুষটির জন্য করত যাকে সে মন থেকে ভালোবাসে, এবং পরে গিয়ে সেই মানুষটির সাথে তার বিয়ে হয় এবং তাদের এই সুন্দর ফ্যামিলিতে একটি ছোট্ট ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু তার এই হাসি খুশি জীবন খুব বেশি দিন থাকে না, কারণ কিছুদিনের মধ্যেই সেই মানুষটির মৃত্যু হয়ে যায় এবং ইজে তার বাবাকে হারিয়ে ফেলে এবং তার বাকি জীবনটা তার মায়ের সাথে কাটাতে শুরু করে দেয়। কিন্তু এমন কঠিন পরিস্থিতি আসা সত্ত্বেও তার মা কখনো হার মানেনি। সে তার সন্তানের ভালোর জন্য দিনের বেশিরভাগ সময়টাই কাজ করে গেছে। এমনকি এই অবস্থায় তার সন্তান যতবার অসুস্থ হয়েছে, সেটা সকাল হোক, দুপুর হোক অথবা রাত, সে নিজেই তাকে কোলে করে হসপিটালে নিয়ে গেছে। যদিও এই সব কিছু তার মায়ের কাছে খুবই কঠিন ব্যাপার ছিল, কিন্তু সে কখনো হার মানেনি, বরং তার মনে একটাই আশা ছিল, একদিন তার ছেলে বড় হয়ে তার এই সব সমস্যা দূর করে দেবে। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায় এবং ইজে বড় হয়ে যায়। প্রথম দিকে কোনো কোম্পানিতে সে জব পায় না, যার ফলে তার মায়ের দুশ্চিন্তা আরো বেড়ে যায়। আর এমনই এক রাতে সে তার ছেলেকে প্রচুর কল করে, কিন্তু তার ছেলে ফোন ধরে না এবং পরের দিন সকাল হলে সে জানতে পারে তার ছেলে বিল্ডিং এর ওপর থেকে লাফ দিয়ে মরে গেছে। আসলে ইজে যখন সেই বিল্ডিং থেকে লাফ দেবার প্ল্যান করেছিল, ঠিক সেই সময় তার মা তার ফোনে অনেকবার কল করেছিল, কিন্তু ইজে সেই সব কিছু ইগনোর করে এবং সে বিল্ডিং থেকে লাফ দিয়েছিল। ইজে ভালোভাবে বুঝতে পারে সে যেই কষ্টটা পেয়েছে সেটা তার মায়ের কাছে কিছুই না, কারণ তার মা তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। কারণ সে ভালোভাবে জানে নিজের মৃত্যুর চাইতে আপনজনের মৃত্যু মানুষকে বেশি কষ্ট দেয়। সে ভালোভাবে বুঝতে পারে সেই রহস্যময় মেয়েটি কেন তাকে তার মায়ের জীবনে পাঠিয়েছে, কারণ যাতে সে বুঝতে পারে সে কষ্ট থেকে দূরে যাবার জন্য নিজেকে মেরে ফেলেছিল ঠিকই, কিন্তু এমনটা করতে গিয়ে সে অন্য একজনকে তার চাইতে আরো বেশি কষ্টে ফেলে দিয়েছে। আর এই জিনিসটা সে ভালোভাবে অনুভব করতে পারছে, কারণ সে বর্তমানে তার মায়ের শরীরে রয়েছে। তাই ইজে ডিসাইড করে নেয় সে তার এই জীবনে সেই জিনিসগুলো করবে যেগুলো তার মা পছন্দ করে। সে জানতে পারে তার মা সেই পাহাড়ের চূড়োতে যেতে পছন্দ করে যেখানে তার বাবা তাকে নিয়ে যেত। তাই সকাল হলে সে তার মাকে নিয়ে সেই পাহাড়ের একদম ওপরের অংশে চলে যায়, যেটা দেখে তার মায়ের মনটা খুব খুশি হয়ে যায় এবং অতীতের কথাগুলো মনে পড়তে শুরু করে। এরপর ইজে যখন বাড়ির পথে যাত্রা শুরু করে, ততক্ষণে সন্ধ্যা হয়ে যায় এবং পাহাড়ে এরকম ঢালের মধ্যে থেকে হাঁটাচলা করা তার মায়ের জন্য বেশ কঠিন হয়ে যায় এবং সে একটা সময় পা পিছলে নিচে পড়ে যায়। যদিও ইজে তার মাকে রক্ষা করতে চায় এবং সে হাজার রকম চেষ্টা করে এই পাহাড়ের ঢালে ভালোভাবে হাঁটাচলা করার, কিন্তু বাস্তবে দেখতে গেলে সে বর্তমানে তার মায়ের শরীরে রয়েছে যার বয়স হয়ে গেছে এবং এই বয়সে এরকম পাহাড়ের ঢালে হাঁটাচলা করা মোটেও সহজ কাজ নয়, যার ফলস্বরূপ তার মায়ের খুব বেশি চোট লেগে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটি হসপিটালের বেডে শুয়ে রয়েছে। ইজে বেশ খুশি হয়ে যায় এটা ভেবে যে তার মা এখনো জীবিত রয়েছে। এরপর 32টা বছর কেটে যায় এবং এই 32 বছর ধরে ইজে তার মায়ের শরীরে জীবিত রয়েছে। সে এতদিনে ভালোভাবে বুঝতে পেরেছে মানুষ যদি মনে দুঃখ এবং ভয় নিয়ে বেঁচে থাকে তবে সেটা অনেকটা মৃত্যুর মতো, কারণ 32 বছর ধরে সে অনুভব করছে তার মা তার ছেলেকে কতটা মিস করছে। একইভাবে সে বুঝতে পারে সে তার জীবনে নিজের জন্য ভাবনা চিন্তা করা ছাড়া অন্যের জন্য কখনোই ভাবনা চিন্তা করেনি। সে বুঝতে পারে মানুষের জীবনে প্রতিটা সময় কখনোই একরকম থাকে না, কখনো ঝড় হয়, কখনো বৃষ্টি হয় এবং কখনো রোদের মতো উজ্জ্বল আলোতে ভরে যায়। আর এই সব কিছুতে হয়তো একটা মানুষ হেরে যায়, আর এই জিনিসটাও স্বাভাবিক, কিন্তু কখনো মনের দিক থেকে হার মানতে নেই। আর এই সব চিন্তা ভাবনা করতে করতে তার মায়ের ন্যাচারাল ভাবে মৃত্যু হয়ে যায়। ইজে আরো একবার সেই অন্ধকার রুমে ফিরে যায়, আর এবার সে ভালোভাবে জানে তার কাছে আর কোন রকম জীবন বেঁচে নেই, অর্থাৎ সে নরকে যাবে এটা নিশ্চিত। তাই সে মেয়েটির কাছে রিকোয়েস্ট করে সে যেন তাকে আরো একটি চান্স দেয় এবং একটি জীবন এমন দেয় যেখানে সে এই সব কিছু নতুন করে শুরু করতে পারে, কারণ সে ভুল তো বুঝতে পেরেছে কিন্তু সেটা শুধরে নেবার কোনো চান্স পায়নি। এখন এই কথা শুনে মেয়েটি তাকে বলে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তোমাকে আমি আরো একটি চান্স দেব, কারণ তোমার ন্যাচারাল ভাবে মৃত্যু হয়েছে। আর এই বলে সে তার বন্ধুকে একটি গুলি ভরে নেয় এবং সেটা তার দিকে ফায়ার করে এবং পরের মুহূর্তেই ইজে লক্ষ্য করে সে সেই বিল্ডিং এর ওপরে দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে সে লাফ দিয়েছিল এবং নিজেকে মেরে ফেলেছিল। এবং একইভাবে সে লক্ষ্য করে তার ফোনে তার মায়ের কল এসছে, তাই সে এবার লাফ দেয় না, বরং সঙ্গে সঙ্গে তার মায়ের ফোনটা রিসিভ করে এবং তার মায়ের সাথে কথা বলে এবং এখান থেকে সে তার ভুলটা শুধরে নেয়, অর্থাৎ সে তার জীবনটা আবার পুনরায় নতুন করে পেয়ে যায়, যেখানে তার মা এবং তার গার্লফ্রেন্ড এখনো জীবিত রয়েছে। আর এভাবেই এই ওয়েব সিরিজের হ্যাপি এন্ডিং হয়ে যায়। বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।